আমি ৮০ দশকের আগের থেকেই কাজ শুরু করি। আমার কর্মজীবন ছিল প্রিন্টিং অ্যান্ড প্রেস অ্যান্ড পেপার নিয়ে পড়াশোনা করি। সো বাইরে থেকে পড়াশোনা করে এসে যখন আমি প্রিন্টিংয়ের যা করেছি, যা চিন্তা ছিল এটা করতে পারছি না, তখন আমার চিন্তা ছিল ডাইভার্সিফিকেশন করা। সো সেই ডাইভার্সিফিকেশনের চিন্তা করে আমার সবসময়ই গাছ, কৃষি, প্রকৃতির সাথে একটু ভালো লাগা ব্যাপারটা ছিল। সেই জন্য আমি যখন আমার বাইরে যারা বন্ধুবান্ধবের ফার্ম ছিল সেখানেও কিছু ঘুরেছিলাম, সেখান থেকেও আইডিয়া পেয়েছি যে বাংলাদেশের পোলট্রি সেক্টরের ডেভেলপমেন্ট খুব দরকার। এবং আমি এসেও যখন ডাইভার্সিফিকেশনে গেলাম তখনও চিন্তা করলাম যে এই সেক্টরটা একটা গ্যাপ আছে। এবং করেছি পড়াশোনা প্রিন্টিংয়ের লাইনে, কিন্তু পোলট্রি লাইনে কোনোদিন পড়াশোনা করিনি। আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না, কিন্তু শুরু করেছি আমরা ফ্যামিলি সহ এই পোলট্রি সেক্টর। বলতে পারেন এই যখন এটাকে চিন্তা করছি স্টার্ট আপ, মানে বাংলাদেশে তো তখন তো এত ফার্ম ছিল না। ফিনিক্স ফার্মে গেছি, ওনাদের সাথে আলাপ করেছি যারা তখন ছিল ফার্মিংয়ে। বিমানে গিয়েছি শেখার জন্য। চিন্তা করলাম এটাকে বুঝতে হলে একটু জানতে হবে। সো ধানমন্ডিতে আমাদের বাসার পিছনে যেহেতু জায়গা ছিল, আমার শ্বশুরের বাসা ছিল, এটা বিরাট বড় জায়গা ছিল। তখন দেখলাম যে আমার ওয়াইফ দুজনের জন্য সুবিধা হবে যদি আমাদের নিজের জায়গায় হয়। সেজন্য আমরা 500 করে 1000 মুরগি পেলে এইদিকে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি, আর ওইদিকে আবার ফার্মের কাজও শুরু হয়ে গেছে। তো ফার্ম একটা তৈরি করতে তো অনেক সময় লাগে, কিন্তু ওর মধ্যে আমাদের ট্রেন আপটা আমাদের নিজেদের বাসায় হয়ে গেছে। তারপরে আমরা সাহস পেলাম এই যে 25,000 মুরগির যে ধানমন্ডির মতন জায়গায় খুব একটা বেশি ফার্ম করতে পারবো না, এলাকার পাশাপাশি অনেক বাসা আছে। সেই জন্য প্ল্যানটাই ছিল যে যতদিন রাখা যায় এবং শেখার জন্য যতটুকু হেল্প করে। এবং আমরা যখন দেখলাম যে আমাদের জন্য ফার্মিং, একটা বড় ফার্মিং করার জন্য এটা একটা ভালো অভিজ্ঞতার জায়গা ছিল। সবাই ভাবে যে ফার্মিংটা শুরু করে দিই। ফার্মিং শুরু করার আগে যেহেতু লাইফ, কাজে আমাকে কোন জেনেটিকটা করবো, রাইট জেনেটিক সিলেক্ট করতে হবে, রাইট ফার্মিং করতে হবে। ফার্মিংয়ের জন্য, মুরগির জন্য যা দরকার আমাকে ওইটা 100% করতে হবে। আমার প্রথম থেকেই শুধু এইটাতে না, আমি যা ব্যবসা এখন করছি এবং যা প্রিন্টিংয়ে করেছি, পোলট্রিতে করছি, সবসময় আমি অটোমেশন বিশ্বাসী ছিলাম। আমি ভলিউম এবং অটোমেশন, বিজনেস করতে গেলে আমাকে ইন্ডাস্ট্রি সেক্টর স্টাইলে করতে হবে এবং অটোমেশন করতে হবে। যার জন্য আমার ধাপটাই ছিল, প্রথম যখন আমি প্যারাস্টক ফার্ম করি, হাউস করি ভ্যান্টেলে, তখন কন্ট্রোল হাউস মানেই এসি হাউস বলতো সবাই, কিন্তু কন্ট্রোল হাউসটাই ছিল বাংলাদেশে প্রথম। আমরা 2টা হাউস নিয়ে শুরু করি। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো কাজেই 8000 ফিমেল, 2000 মেল, 10,000 মুরগি একটা হাউসে, একটা ফার্মও ছিল না এত বড়, আমার একটা হাউসে এত বড় ছিল। ওই চ্যালেঞ্জটা নেওয়াটাও আমার জন্য একটা, আমি সবসময় ভেবেই নিতাম যে চ্যালেঞ্জ যেটা সেটাই আমার কাজ। তো কাজে আমি ওই 25,000 মুরগির চ্যালেঞ্জটা করেছি। ঠিক এক একটা হাউসে 10,000 মুরগি প্যারেন্ট স্টক থাকবে সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং সাকসেসফুল হয়েছিও আমরা। যার ফলে দেশের সবাই কিন্তু আমরা
বুঝতে পেরেছি এই দেশেও কন্ট্রোল হাউস সম্ভব। এবং আজকে আমাদের দেশ তো আমরা আজকে এমনও ফার্ম আছে এই দেশে যে একটা ফার্মে 20 লক্ষ মুরগি, ইটস পসিবল। কাজে আমাকে এই পসিবলটা বুঝতে হবে, ওর জন্য যা দরকার এই ক্যালকুলেশনটা, এই অঙ্কটা যদি আমি বুঝতে পারি, আর অঙ্কের যোগফল ফ্লেক্সিবল হয় না, 4.25 4.25 না 4, তো আমি যদি 4 এ 4 মিলাই সব দিতে পারি এটা হবে। আমার মনে হয় আমাকে এই চ্যালেঞ্জের সবসময় নিয়েছি বলেই আমি সঠিক সিদ্ধান্ত নিতে বেশি দেরি হয়নি। আমি ব্রয়লার মুরগিতে আসলে খুব একটা এক্সপার্ট না, আমি লেয়ার মুরগিতে এক্সপার্ট, আর আমার হ্যাচারি প্যারেন্ট স্টকে এক্সপার্ট, এগুলো বুঝি ভালো। আমি ব্রয়লার খুব একটা ভালো বুঝি না করিনি, আমার এটা ছিল লেয়ার ফার্ম। কাজে ডিম বিক্রি করতাম, হ্যাঁ হোলসেলে আমরা কারণ বাজার, ঠাটের বাজার, বিভিন্ন জায়গায় আমরা ডিম বিক্রি করতাম, পরে প্যাকিং ডর্জন প্যাক করে সুপার মার্কেটে দিতাম। তখনকার ক্যালকুলেশনে যেমন আমরা ভাবতাম যে পার বাট এত স্কোয়ার ফিট লাগবে, এত এসএফটি স্পিড ফ্যান লাগবে, যুগের সাথে তাল মিলে এনভায়রনমেন্টের টেম্পারেচার ইমিউনিটি বেড়ে যাওয়ার সাথে এখন অনেক ডেভেলপ করেছি আমরা। এবং আধুনিকতা এমন একটা জিনিস, প্রতি বছরই একটা নতুন কিছু বের হয়। সো আমরা মুরগির ওজন ধরে ধরে ওজন দিয়ে দেখি তার ওজন ঠিক আছে কিনা। আর এখন আমরা মুরগির ফ্লোরেই স্কেল বসিয়ে দিয়েছি, ও হার্টের র্যান্ডম আমরা ক্যালকুলেশন করে টেম্পারেচার ওর ওজনটা পেয়ে যাই। হাউসের টেম্পারেচার এটাও কন্ট্রোলিং সিস্টেমে আসে, হিউমিডিটি এটাও কন্ট্রোলিং সিস্টেমে আসে। প্রতিটা মুরগির প্রতি গ্রাম খাবে প্রিসাইজ ওয়েইং সিস্টেম, যেটা আগে পারতাম না, ম্যানুয়ালি ফিড দিতে হতো। এখন প্রতিটা মুরগির জন্য প্রিসাইজলি 99% অথবা 99.5% অ্যাকুরেসিতে খাদ্যটা ওয়েইং হয়ে তার কাছে যায়। নিপল ড্রিঙ্কিং তো আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন বড় করতে থাকলাম তখন দেখলাম ওয়েস্ট কন্ট্রোল, এবং এটা আমি মনে করি আমার চ্যালেঞ্জ না, পুরো দেশ এবং দুনিয়ার চ্যালেঞ্জ। তো সেইটাও আমার একটা বিরাট আমার ফার্মিংয়ের চেয়ে আমার চ্যালেঞ্জ ছিল ওয়েস্ট শুড বি কন্ট্রোল বিফোর আই এক্সপেনশন মাই ফার্ম। সো আমি আমার 100% প্রতিটা ফার্মে এখন যা করি, ওয়েস্ট কন্ট্রোল, ডেড বার্ড কন্ট্রোল, এগুলোকে রিসাইকেল এবং রিউজ করছি। আমার অল ডেড বার্ড কনভার্ট অ্যাজ এ পোলট্রি মিল, অল ওয়েস্ট আমার ওয়াটার আমি রিসাইকেল করে ইউজ করি, আর লিটার আমি ফার্টিলাইজার হিসেবে বিক্রি করি, মার্কেটিং করি। সো এই চ্যালেঞ্জগুলো একটা বিরাট চ্যালেঞ্জ। এটা আমার না, আমি মনে করি যারাই ফার্মিং আসে তাদের সবাইকে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এবং এই চ্যালেঞ্জ নিতে পারছি বলে আমাকে সাকসেসফুল দিচ্ছে, কারণ আমি যদি আমার ওয়েস্ট কন্ট্রোল করতে পারি, আমার ফার্মের ডিজিজ কম হবে, আমার ফার্মে রোগবালাই কম থাকবে, এবং আমার মাংস এবং ডিমের কোয়ালিটি বেটার থাকবে। এটা অনেক লম্বা কাজ। আজকে যে জেনেটিক পিওর লাইন যে করবে, সে যেটা আজকে করা শুরু করবে, এটার রেজাল্ট পেতে 15-20 বছর লেগে যাবে। সো আমরা ওই লেভেলে এখন আসি নাই। আমি প্রথমে শুরু করি ব্রয়লার জিপি নিয়ে। ইনশাল্লাহ এখন আমার প্রায় 3টা জিপি, যেটা অন্য বাংলাদেশে অন্য কারোর এখনও নাই। আমাদের 2005-06 আমরা নিয়ে আসি ব্রয়লার জিপি 5-এ, তারপরে 11তে নিয়ে আসি লেয়ার জিপি, আর 2025 সালে এই সালে আমরা নিয়ে আসি কালার জিপি, দেশি মুরগির যেটা এটারও। সো এইগুলার পিওর লাইন যারা করে দুনিয়াতে আছেই মাত্র 2-3টা কোম্পানি বা 4-5টা কোম্পানি, আর লিড করছে মাত্র 2টা কি 3টা কোম্পানি। সো ওই লেভেলের দুনিয়াতেই প্লেয়ার কম, আমরা ওইটাতে যাওয়ার মতন এখনও তৈরি হয়নি। জিপি ফার্ম কন্ট্রোল করাটাই আমার দেশে খুবই দুরূহ, কারণ জিপি যেন তেন জায়গায় হবে না। আর অনেকেই মনে করে ফার্মিং করলেই আমি জিপি পারবো, আসলেই ওইখানে বায়োসিকিউরিটি অ্যান্ড আদার প্যারামিটার অনেক ডিফারেন্স দেন ফার্মিং। সো পিওর লাইনে যাওয়ার মতন সাহস আমাদের হয়নি এখনো, বা তৈরি হয়নি। অস্বাভাবিকভাবে এটা একটা চ্যালেঞ্জ না, এটা একটা আমার ব্যবসার ভালো থাকা বা ব্যবসার চ্যালেঞ্জ, বিজনেসের চ্যালেঞ্জকে সুগম পথ দেওয়া ছিল আমার ওয়েস্ট কন্ট্রোল ম্যাটারটা। তা আমি যদি ওয়েস্ট কন্ট্রোল করতে পারি তাহলে আমার লাইফ বিজনেসের জন্য খুবই ভালো। ইভেন ওয়াই আই শুড সে লাইফ এনিওয়্যার, আপনি সিটিতে আপনি যদি কোথাও 2 ট্রাক ওয়েস্ট পড়ে থাকে, পরের দিন আমরা রাস্তায় হাঁটাচলা করতে পারবো না, এবং এনভায়রনমেন্টে ক্ষতিগ্রস্ত হলো। So if I like to control my business like livestock, যেই কোনো লাইভস্টক বিজনেস করো, ওয়েস্ট শুড বি সাথে সাথে এখান থেকে সরে যেতে হবে, সেই চিন্তাই করতে হবে। তা কাজেই এখন আমরা যে ফার্মিংয়ের ডিজাইন করি, আজকের থেকে 20 বছর আগের ফার্মিংয়ের ডিজাইন এখনকার ফার্মিংয়ের অনেক ডিফারেন্স। সো আগে কি করতাম আমরা, ওয়েস্টটা হয়তো গিয়ে লাইফ শেষ হলে তখন ওয়েস্ট আমরা বিক্রি করতাম।
সো কয়েকটা ফ্লক যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমি বিক্রি করলাম মানে এটা গেলো কোথায়, ওয়েস্ট তো, তাই যে আমি বিক্রি করাটা আমার জন্য এটা অন্যায় হয়েছে। সরকারের যদিও কোনো নীতি আমি বলবো আজকে পর্যন্ত হয় নাই, নোবডি ক্যান ডিসপোজ হিজ ওয়েস্ট এনিওয়্যার। সো নিয়ম হচ্ছে দুনিয়ার, তোমার ওয়েস্ট তুমি নিজে রিসাইকেল করো। তা আমাকে ওইটা স্ট্রাইক করেছে, এবং দুনিয়ার বাইরের থেকে যদি আমি ভালো জিনিস শিখি তাহলে ওটা কেন নিব না। তা আমি আমার মনের সাথে বাইরের সাথে দেখে শিখে যখন দেখলাম যে গভর্নমেন্ট আমাকে কী করলো না করলো এটা ইজ ইম্পর্টেন্ট না, আমার জন্য দরকার ওয়েস্টটা কন্ট্রোল করা। সো ওয়েস্ট কন্ট্রোল করতে গেলে আমি প্রথমে অনেক ধরনের রিসার্চ করেছি, আমরা আরেক জায়গায় নিতাম, নিজের ফার্মে কী করব, তো কোনো ডিজাইন কাজ করলো না, সোজা কাজ করলো এভরিডে ওয়েস্টকে আমাকে কনভার্ট করে ফেলতে হবে। কারণ আমি যদি কোথাও নিয়ে রাখিও এটা তো কার্বন ইমিশন হবে, এটা নিজে নিজে ইনকিউবেট হয়ে এটার স্মেল ছাড়বে, কার্বন হবে, ময়লা হয়ে যাবে, পুকুর হবে, মিথাইন হবে, পোকা হয়ে যাবে। সো একমাত্র সলিউশন হলো আমি সাথে সাথে এটাকে কনভার্ট করতে হবে ইন আদার প্রোডাক্ট। সো ইট ক্যানট ইনকিউবেট। তাতে মরা মুরগিটা আমি আগে আমরা আমরা একদম প্রথমে 30 বছর আগে কুয়া করে ফেলতাম, এখন মরা মুরগি আমরা জাস্ট কুক করে সাথে সাথে পোলট্রি মিল হিসেবে বানায় ফেলে, যেটা আমার ফিশ ফিডে কাজে লাগে। সো এই ওয়েস্ট কন্ট্রোলটা আমার ইভেন আমাদের প্রসেস প্ল্যানে যে ব্লাড অ্যান্ড আদার নারী ভুঁড়ি প্রত্যেকটা আমরা কনভার্ট করে ফেলতেছি পোলট্রি মিলে। সো কাজে এই যে কনভার্সন করতে গিয়ে আমার ইনভেস্ট করতে হয়েছে, অনেক থিঙ্কিং করতে হয়েছে, ইকুইপমেন্ট সোর্স করতে হয়েছে। এই যে সাহসটা নেওয়া, এটা হলে এইটা যদি করতে পারি তাহলে কিন্তু আমি আমার অনেক বেনিফিট করলাম। 2 বছর পরে দেখবো এটা পয়সা রিটার্ন চলে আসছে, নাম্বার 1। নাম্বার 2, এনভায়রনমেন্টকে হেল্প করলাম। নাম্বার 2, আমার ইনফেকশন কমে গেল। সো ওয়েস্ট কন্ট্রোলটাকে আমি একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমার ব্যবসা আরও ভালো চলার জন্য, প্লাস ইকোনমি বেনিফিট করার জন্য, এবং দুনিয়াকে আমি কার্বন ইমিশন থেকে রক্ষা করলাম। শুধু আমার জন্য না, আমি বলবো আমার সরকারকে আমি এখন আমার ফার্মের ডিজাইনগুলো কী করছি, একটা হলো ফার্মিং যত অটোমেটেড দেওয়া যায়, যতটা মুরগিকে ভেন্টিলেশন দেওয়া যায়, অক্সিজেন লেভেল বাড়ানো যায়, সেটা তো করছি। ওয়েস্ট রিসাইকেল করছি, প্রতিটা হাউসের উপরে সোলার প্যানেল লাগাচ্ছি, এবং আমার ফার্মিং বিজনেস মানে হচ্ছে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি থাকতে হবে, সেকেন্ডের জন্য যেতে পারবে না। ডিজেলের জেনারেটার উপরে ব্যাকআপ ডিজেল জেনারেটর রাখতে হয়। আমরা এখন নতুন যে ফার্মটা করছি, ব্যাকআপ ডিজেল মানে দুই সেট অফ ডিজেল জেনারেটর রাখতো, কারণ আরবি মাঝে মাঝে 12 ঘন্টা থাকে না, 14 ঘন্টা থাকে না। সো আমরা এখন ডিজাইন করছি না, আমরা একটাই ডিজেল জেনারেটর দিব, ব্যাকআপ সোলার থেকে যে পাওয়ারটা আসবে ওইটা ব্যাটারি ব্যাকআপ থাকবে, কারণ ওইটা এখন আগে এক্সপেন্সিভ ছিল, এখন সস্তা হয়ে গেছে। এই ডিজাইনটা আমরা অলরেডি ইনস্টল হচ্ছে আমার 2টা ফার্মে। যদি এটা হয়ে যায় আমি সব ফার্ম কনভার্ট করে ফেললাম, সব ফার্মে আমার সোলার আছে, কিন্তু ডিজেল জেনারেটর স্ট্যান্ড বাই না রেখে আমি স্ট্যান্ড বাই রাখবো আমার সোলার পাওয়ার দেশে যতক্ষণ রাখতে পারবে, না পারলে পরে ডিজেল জেনারেটর, তাহলে আমার খরচাটা কমে আসলো। সাস্টেনেবলের অনেকগুলো ব্যবস্থা আছে, তার মধ্যে আমার ওয়াটার রিসাইকেল করা, আমার ওয়েস্ট থেকে আমার কিছু পয়সা আসা, আমার সৌর বিদ্যুৎটা আমি কাজে লাগানো, কারণ আমার টিমের সৌর বিদ্যুৎ সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। আজকের থেকে প্রায় 10 বছর আগে আমরা প্রথম সোলার গভর্নমেন্টকে যে সোলার বিক্রি করা হয়, সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু আমাদেরটাই প্রথম। ওইটাও আমার একটা পোলট্রি ফার্মে, ওইটা আমাদের 10 মেগাওয়াট, তখনকার জন্য 10 মেগাওয়াট আমরা পেয়েছি, এটা একটা স্বপ্ন ছিল, বড় প্রজেক্ট ছিল। শৈশবেতে গভর্নমেন্টের এটা 3 মেগাওয়াট হয়েছিল, আর আমাদেরটা 10 মেগাওয়াট হয়েছিল। আমার ওই পোলট্রি ফার্মের যে গ্যাপ জায়গা এবং ছাদ, ওইটা দিয়ে আমি 10 মেগাওয়াট করে বিক্রি করেছি। ওই টিমটা দিয়ে এখন আমরা সারা বাংলাদেশে যেখানেই যাওয়া হয় না কেন সোলারকে কাজে লাগিয়েছি। তার কাজে এইটা আমার একটা এক্সট্রা বেনিফিট। আমি নেট মিটারিং করে আমার যখন মুরগি থাকে না তখন কিন্তু আমি পাওয়ারটা বিক্রি করে দিচ্ছি গভর্নমেন্টকে, আর যখন আমার মুরগি থাকে তখন আমি আমার এটা কাজে লাগাচ্ছি। আর এখন যেটা হবে, আমার প্রথম 3 থেকে 4 ঘন্টা আমার সৌর বিদ্যুৎ থেকে চলবে ফার্ম, পরে গিয়ে ডিজেল জেনারেটর চালু হবে। যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কিন্তু আমার ইলেকট্রিসিটি পাওয়ার অনেক, এই ডিজেল লাগার প্রয়োজনীয়তা অনেক কমে গেল। এটি আমি বোঝাবার চেষ্টা করছি, প্রতিটা চ্যালেঞ্জে আমার অপরচুনিটি ইজ নট যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি জিতে গেছি, তা না, চ্যালেঞ্জটা আমাকে রিটার্নও দিচ্ছে। তারা এতগুলা নিউজ শোনার পরে যে এতগুলা করতে হবে, ওয়েস্ট কন্ট্রোল করতে গেলে মেশিন আনতে হবে,
সোলার পাওয়ারের তাহলে আবার ঘাবড়ায় যাবে। সো স্টেপ বাই স্টেপই আসতে হবে, কারণ এতগুলো পদক্ষেপ নিয়ে মাথায় রাখতে হবে যে আমার জন্য যাতে কারোর ক্ষতি না হয়, আর আমার জন্য আমি উপকৃত হব, আর আমার ব্যাপারে সাস্টেনেবল করতে হলে ছোটো পরিসরে করি, আমি এই সাস্টেনেবল মাথাটা দেখে নিই। সো প্রতিটা ব্যাপারেই পয়সা আমাকে দিবে যদি আমি ওইভাবে ডিজাইন করি। সো তাদেরকে বায়োসিকিউরিটি মানেই শুধু শাওয়ার করে ঘরে ঢোকা না, অনেস্টলি বায়োসিকিউরিটি, ওয়েস্ট কন্ট্রোলটা কিন্তু বায়োসিকিউরিটির যদি কোনো পয়েন্ট নাম্বার পায় সে পাবে সবচেয়ে বেশি। আমি এবং আমাদের সাথে যে আরও অনেক বড় বড় ফিড মিলার যারা আছে, সবাই ফিড মিলের ডিজাইনটা এত প্রিসাইজলি করতে হয়, আমরা মনে হয় আমাদের খাবার বানাতে গেলে এত সুন্দর চিন্তা করতে পারি, এত সাইন্টিফিক চিন্তা করতে পারি না। অনেক সাইন্টিফিক রেসিপি আমি কোন মুরগির জন্য করছি, লেয়ার মুরগির জন্য, ব্রয়লারের জন্য, না প্যারেন্টের জন্য, না গ্র্যান্ড প্যারেন্টের জন্য, আমাকে ওইভাবে ফর্মুলেশনটা করতে হয়। তার ডিম দরকার, তাহলে ডিম প্রতিদিন হওয়ার জন্য তার কি কি মাইক্রো ইনগ্রিডিয়েন্ট দরকার, ওইভাবে আমাকে আমার প্রতিটা কোম্পানির কিন্তু অনেক স্ট্রং ফর্মুলেটর আছে, যারা নিউট্রিশন টিম একটা আছে। তারপরে আবার মেশিনের যে কুকিং সিস্টেম এবং যা আছে সেগুলো তো থাকতেই হয়, মেশিনের ডিজাইনটাও খুবই অত্যাধুনিক ডিজাইন থাকতে হয়। দুনিয়ার সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলোর মেশিন এখন বাংলাদেশে। সো কাজে আমরা যে কোনো দেশে যে কোনো ফিড বানাতে পারি, সেই চ্যালেঞ্জে বানাচ্ছিও। কোয়ালিটির দিক দিয়ে আমি মনে করি না, আমি নয় কেউই কোনো ছাড় দেয়, এবং এটা একটা ব্র্যান্ডের ইমেজ। কেউই যদি আমি মনে করি যে আমি একটা খারাপ ইনগ্রেডিয়েন্ট ইউজ করবো, তো আমার রেজাল্টও খারাপ হবে, কিন্তু তাহলে আমার নিউট্রিশনিস্টের দরকার নাই তো। এক সময় 30 বছর আগে আমি যোগ দিয়ে ফর্মুলেশন তৈরি করতাম, এইটার ঐক্য হচ্ছে 4, এইটা ঐক্য হচ্ছে 2, যোগ দিলে 100 হয়েছে, 100 হয়েছে, এটাই ফিট। এটা আমরা 2-3 বছর করেছিলাম, 95 পর্যন্ত ম্যাক্সিমাম, বা 96 পর্যন্ত। তারপরে টোটাল নিউট্রিশনিস্টের মাধ্যমে আমাদের ফর্মুলেশন করতে হয়। আমি যদি খারাপ ইনগ্রেডিয়েন্ট দিই তাহলে আমার ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। সো কাজে আমার ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, ক্যালকুলেশন যদি নষ্ট হয়ে যায়, আমরা মুরগির থেকে আমি প্রোডাকশন পাবো না তো। কাজে আমি যে ফিড বিক্রি করি, সেই খামারে আমার ফিড একবার নিবে, তারপর তো নিবে না। কাজে আমি তো লয়াল কাস্টমার আমার মার্কেট আছে, আমার কাস্টমার। সো আমার ডিস্ট্রিবিউটাররা ম্যাক্সিমাম মোর দেন 20-25 ইয়ার্স আমার সাথে আছে কেন? বিকজ তারা জানে যে আমার ফিডের এই গুণগান আছে। তারা জানে যে ফার্মিং করতে গিয়ে তার হয়তো আজকে কোনো সমস্যা হয়েছে, কিন্তু সেটার সমাধান আমরা দিচ্ছি। তা আমাদের মুরগির বাচ্চা, আমাদের মুরগির ফিড, এই গুণগত মান ঠিক রাখতে পারছি বলেই আজকে তাদের সাথে তাল মিলিয়ে আমরা এত লম্বা দিন পার করেছি, এবং আশা করি যতদিন ব্যবসায় আছি ততদিন আমার নেক্সট জেনারেশন যেমন ব্যবসা চলে আসছে, তার নেক্সট জেনারেশন, আমার ডিস্ট্রিবিউটরদের নেক্সট জেনারেশন অলরেডি চলে আসছে। আমার বড় ছেলে অলরেডি আমার অন্য ব্যবসা দেখতো, এখন পোলট্রির সাথে জড়িত। যেমন পোলট্রির সে আমার ছোট ছেলে কি বলে আগে, ও মাত্র পড়াশোনা করে আসছে, ও দেখছে আইটি এবং আমার শু ফ্যাক্টরি, এবং ও 2-3টা সেক্টর দেখছে। ওদেরকে দিয়েছি যে আমার ছোট ছেলেকে আইটিতে দিয়েছি এই জন্য, ও যদি প্রতিটা কোম্পানির সফটওয়্যারকে ইন্টিগ্রেট করতে পারে এবং এটাকে আগাইতে চায়, ওইখানে কিন্তু প্রতিটা কোম্পানির প্রতিটা সূক্ষ্ম ম্যাটার ও জানতে পারবে। তাই কাজে ওকে প্রথমে বলে নেই তুমি চেয়ারে বৈশা বিজনেস চালাও, ওকে বলছি তুমি ওইখানে বসে ওদের সাথে কাজ করো। তো আজকে গত বছর অগস্টে ঢুকেছে, এখনও সে ওদের সাথে টেবিলে কাজ করে। কেন করে? যে ওইটা তাকে শিখতে হবে। ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরিতে তুমি ওদের সাথে কাজ করো। ট্রান্সপোর্ট একটা বিরাট ব্যাপার কিন্তু আমাদের ব্যবসায়। সো ওকে ট্রান্সপোর্টটাও দিয়েছি। ট্রান্সপোর্টটা কেন দিয়েছি? মুরগির ডিমটা, হ্যাচিং ডিমটা কোন টেম্পারেচারে কোন হ্যাচারি থেকে কোথায় নিয়ে যাবে, বাচ্চাটা কোন ট্রান্সপোর্টে গেলে কোন এনভায়রনমেন্ট লাগবে, পুরো সাপ্লাই চেনটা আমার বড় ছেলেকে দিয়েছি, আর এগুলো ট্রান্সপোর্টটা ওকে দিয়েছি। সো ট্রান্সপোর্ট দিয়ে ও বুঝতে পারবে ব্যবসার একদম ভিতরে গভীরে কোথায় গেলে এই জিনিসগুলো। আমাদের একটা গাড়ি বানাইতে হলে অনেক সাইন্টিফিক চিন্তা করতে হয় যে আমার জিবির বাচ্চা, ইভেন কি আমরা ফ্রান্স থেকে যে বাচ্চাটা আনি ওইখান থেকে না এনে আমার কাছ থেকে কেন নিবে? প্রথমত আমরা ডলার লাগে না, এলসি খুলতে হয় না, বাচ্চা কম দামে দিই। দ্বিতীয়ত জিরো মর্টালিটি দিয়ে আমি ফার্মে পৌঁছে দিই, কারণ আমার ভেন্টিলেশন সিস্টেমগুলো গাড়ির এত ভালো, ওইগুলো রিসার্চ করতে হয়, ওইটা ওকে দিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে সে অলরেডি সাপ্লাই চেন দেখছে।
সো সাপ্লাই চেইন দেখে এবং সেলসটা দেখছে। তো সেলসটা দেখলে কী হয়, টোটাল ডিস্ট্রিবিউটর সিস্টেমদের সাথে কোয়ালিটি নিয়ে সে ফাইট করছে। সেই ফাইটগুলো এসে আবার আমাদেরকে দেয় যে এই চ্যালেঞ্জ আছে, এটাকে ঠিক করে। তখন আমার নিউট্রিশনিস্ট ওর সাথে বসে আবার সেই ফাইটগুলো ঠিক করে। এই ফাইট আমরা এখন কাউকে ব্যবসা শেখার জন্য দিইনি, দিয়েছি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তো আমার বড় ছেলে যেমন কোয়ালিটিকে বলছে যে নিউট্রিশনিস্টদেরকে বলছে সে কি চ্যালেঞ্জ ফেস করছে বিক্রি করতে গিয়ে, আবার এদিকে সাপ্লাই চেইন করে সে বুঝতে পারছে যে কোন প্রজেক্টে কী কী চ্যালেঞ্জ আছে, কী কী লাগে, কোন ইকুইপমেন্টগুলো মডার্নাইজেশন করতে হবে, কোনটার কী অবস্থা। তো ওই জায়গায় ওরা আছে অলরেডি। এরা আমার জন্য অনেক হেল্প হচ্ছে, ওরা কাজ শিখে গেছে। আমার মেয়ে যেমন ফুড যদিও বাইরে থাকে, বাট ওকে আমরা যেরকম আমরা এখন চলে যাচ্ছি সুপার মার্কেট। সো প্যারাগন মার্ট নামে অলরেডি আমরা 30টা আউটলেট খুলেছি। তা আমাদের ওইখানে প্রায় 200-র উপরে এসকিউ আছে, যেমন দুধ, ডিম, মুরগি, ড্রাই ফ্রুট, চা, সবগুলি আমাদের প্রোডাক্ট। সো ওই সব নিয়ে আমরা ছোট ছোট সুপার মার্কেট খুলেছি। সুপার মার্কেট বলবো না, বলবো প্যারাগন আউটলেট, প্যারাগন মার্ট বলি আমরা। ওইটা যেমন আমার মেয়ে দেখছে, খাদ্য ব্যবসা এবং সুপার মার্কেট। আমার বাচ্চারা 3জন 3টা জিনিস দেখা শুরু করেছে এবং দে আর ডুইং ভেরি গুড। আমি মনে করি সবগুলার এই প্রতিটা প্রোডাক্টই আমার নিরাপদ খাদ্য হইতে হবে, এবং নিরাপদ যদি না করতে পারি আই ক্যানট সাস্টেন, এবং আমার গুডউইলের জন্য একটা বিরাট খারাপ হবে। আপনি মার্কেটে গিয়ে ডিম পাবেন 5টা কোম্পানির, কোনটা নেবেন, যেটাকে নিরাপদ মনে করবেন সেটাই। মুরগির মাংস পাবেন সেটাই। আমি মনে করি যে আমি যাই প্রোডাক্ট করব, ইভেন কি আমার যে আউটলেট বললাম প্যারাগন মার্ট, সেইখানে শেলফে যে খাবারটা থাকে সেটাও আমি মাঝে মাঝে খবর নেই, সেটা তারা ফ্যাক্টরিতে আসার পরে কতটুকু নিরাপদ অবস্থা দিচ্ছে। সন্ধ্যা হলে সেই খাবারটা পরের দিন কি দিবে না, সেটা না, সন্ধ্যার মধ্যে সেই খাবারটা ক্লোজ করতে হবে, আগামীকাল নতুন প্রোডাক্ট যাবে। কাজে এই যে নিরাপদ নিয়ে চিন্তাটা আমার এবং আমার ফ্যামিলির বাচ্চাদের ভালোভাবে বলা আছে যে কোনোভাবেই, ইভেন আমার হোল টিমের, যে খাদ্য নিরাপত্তা সবাইকে দেখতে হবে। আমরা বানাবার সময় যতটুকু শক্ত করে দেখি, বিক্রি করার আগ পর্যন্ত, মানে একদম টেবিলে দেওয়ার আগ পর্যন্ত, কনজিউমারকে দেওয়ার ঘরে পৌঁছে, ইভেন কি আমরা অনলাইনে সার্ভিস দিই, কনজিউমারদেরকে একদম বাসা পৌঁছে দেওয়ার মতো আমরা চেষ্টা করি নিরাপদ আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। আমার বিজনেসকে টিকাতে হলে আমি মনে করেছি যে এই সেক্টরে যখন প্রথমে এসেছি, যখন বড় হচ্ছি, তখন আমি একা হলে তো হবে না, আমার সাথে অন্য ব্যবসায়ী। আমি সবসময় চেষ্টা করেছি অন্য যারাই আসছে আমার পাশে, এখন যারা বড় বড় কোম্পানি আছে সবার সাথে মিলে কাজ করা। আর যখন সবাই আসবো তাহলে এই প্রোডাক্টটা সবার কাছে পরিচিত হবে, এবং এভাবেই কিন্তু শুরু থেকেই শুরু করেছি এবং হয়েছেও। এবং এইটাকে নিয়ে আবার সরকারের সাথে আমাদের যে বাধাগুলো, যে সমস্যাগুলো আছে, ট্যাক্স ইম্পোর্ট করা, বাচ্চা বাইরে থেকে চোরাই পথে চলে আসা, শুরুতেই আমার যুদ্ধটা ছিল চোরাই পথে ডিম আসতো। তো আমাদের এই চোরাই পথের ডিমটা আমরা যখন আমি তখন ব্যবসায় নতুন, আমরা খালেদা জিয়া, আমাদের বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কাছে যখন আবেদন জানালাম, তখন কিন্তু উনি এটা বন্ধ করে দিলেন যে না, এই দেশে ডিম হয়, বাইরে থেকে ডিম আসবে না। ওইটা ছিল প্রথম আমি তখন শিখি অন্য বড়দের থেকে দেখে দেখে। তারপরে হলো হ্যাচারিতে যখন আসলাম, বাচ্চা বাইরে থেকে আসবে না, কারণ আমরা বাচ্চা প্রোডাকশন করব। এই যে চিন্তা করা, নিজেকে তৈরি করা, এবং এটাই করেই আমি মনে করি এটা একার কাজ না, এটা কালেকটিভ টিম ওয়ার্ক। ওই টিম মনে করে আমি সবার সাথে মিলেই কিন্তু কাজ করতাম। এখনও আমি বা আমরা যারা কাজ করি সবাই মিলেই কাজ করছি। তো যখন টিম নিয়ে কাজ করা যায় তখন কিন্তু দেশ এবং নিজে দুটার মধ্যে একটা ভালো ফল আসে। এবং আমার দেশ কিন্তু ডিম ইম্পোর্ট করে খেতাম আমরা, এখন এক্সপোর্ট করার সুযোগ হয়ে চলে আসছে। বাচ্চা ইম্পোর্ট করতাম, বাচ্চা ইম্পোর্ট করে চলতাম, বাচ্চা কিন্তু আমরা ইম্পোর্ট করি না, এক্সপোর্টও করবো আশা করি। আমরা মাংস এক্সপোর্ট করা শুরু করেছি আমরা। তো কাজে এই যে যেই জিনিস আমরা ইম্পোর্ট করতাম এক্সপোর্ট করব, আরও পলিসি দরকার, সরকারের সাথে আমাদের বার্গেনিং করতে হবে, কথা বলতে হবে কী লাভ হবে দেশে করলে, আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে আরও সাইকেল বড় করা যাবে, এগুলো করতে গেলে তো সবাইকে মিলে করতে হবে। যার জন্য আমি মনে করি একসাথে কাজ করলে যদি সেক্টর ডেভেলপমেন্ট হয়, যদি সেক্টরের ডেভেলপমেন্টের যদি 0.1% তো বেনিফিট আমার হবেই। সো ওয়াই নট আই ওয়ার্ক উইথ টুগেদার। এটাই আমার একদম প্রথম থেকেই মাথা ব্যথা, যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, এবং সেই জায়গা থেকেই এখনও আমি কাজ করি।
এবং আমি মনে করি এটার রেজাল্ট ভালো হয়েছে এবং আরও ভালো হবে। আমি মনে করি যে পোলট্রিতে আমি অনেকদিন কাজ করেছি। পোলট্রি সেক্টরে আধুনিকতা করার অনেক দরকার, সেটা আমরা করে যাচ্ছি। তার সাথে এখন ভলিউম দরকার, এনভায়রনমেন্টকে চিন্তা করে ডেভেলপমেন্ট করেছি। এই যে পোলট্রিতে এটা করে সায়েন্টিফিক অ্যান্ড ডেভেলপমেন্ট অটোমেশন শিখেছি, এইটা মাথায় রেখে যখন আমি চিন্তা করে দেখলাম হোয়াট অ্যাবাউট দ্য ডেয়ারি সেক্টর, হোয়াট অ্যাবাউট দ্য ফিশ সেক্টর, আমি দেখলাম ওই দুটোতে অনেক প্রচুর গ্যাপ। এবং দুধ নিয়ে যে যুদ্ধে 4-5 বছর আগে দেখেছি দুধের অ্যান্টিবায়োটিক ছিল, ফেলে দিয়েছে। এই যে একটা যুদ্ধ, এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে হলে অন্যান্য বড় কোম্পানিগুলো চিলিং সেন্টার থেকে, বাজার থেকে দুধ কিনে, ওনারা 100 জায়গা থেকে দুধ কিনে তারপর মার্কেটিং করে। তা আমার কাছে ডিজাইনটা ভালো লাগে না। আমি যদি নিজে প্রোডাকশন করতে পারি, আমার দুধ আমি মার্কেটিং করতে পারবো, তাহলে আমাকে কিন্তু কেউ ওইটা বলতে পারবে না। ওইটাই আমাকে স্ট্রাইক করলো। ওইটাকে স্ট্রাইক করলো, তখন থেকে আমি শুরু করলাম। এটা মানে 5-7 বছর আগে হয়েছিল। তখন থেকে আমি শুরু করলাম আমার ডেইরি চিন্তাভাবনা, এবং একসাথে পাশাপাশি মাছ নিয়েও। আজকে আমি প্রায় 39 গরু দিয়ে শুরু করি, না 39 না 39টা গরু দিয়ে আমি প্রথম শুরু করি। এখন অলমোস্ট 1000 গরু আছে আমার কাছে গত 5 বছরে। কিন্তু আমার এই 39 থেকে 1000 এসেছি, দিস ইজ নট মাই এইম টু সে ইউ, দিস ইজ মাই নট গোল। মাই গোল হলো প্রোডাক্টিভিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। আমার গরুর ডিজিজ কত কম হবে, তাকে কতটুকু আমি হেলদি করতে পারবো, কোন প্যারামিটারগুলো এখনও সরকার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, সেগুলোকে ব্রেকআউট করা। এবং আমি দেখছি আমি যদি বুঝাতে পারি তাহলে কিন্তু দিচ্ছে। আজকে আমি এমব্রয়ডারি ট্রান্সপ্লেশন শুরু করেছি, যেটা নাকি গভর্নমেন্ট ভাবেও নাই, দিতেও চায় নাই, করতেও চায় নাই, বা আমরাও করতে সাহস পাই নাই। কিন্তু আমি সাহস নিয়ে করেছি, ল্যাব নিয়েছি, ল্যাবের টিম, প্রোডাকশন টিম, এমব্রয়ডারি টিম, ফরেন টিম, সবাইকে যখন একত্র করে গত 2 বছর সফলতার পরে এখন আমাদের প্রায় 30-32টা আমার নিজের 100% এমব্রয়ডারি, 100% জেনেটিক নিয়ে গরু আছে। দেশি জাতটাকেই আমি এমব্রয়ডারির মাধ্যমে হাই প্রোডাক্টিভিটি করেছি এই টেম্পারেচারে। সো এইটার অনেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, কিছুদিন পরে দেখা যায় অর্ধেক মারা যায়, তারপরে আর থাকে না, শেষ হয়ে যায়। আশা করি আমার এখানে এটা হবে না, বিকজ আই ডেভেলপ মাই জেনেটিক উইথ 100% ব্লাড ফ্রম ইউএস অ্যান্ড এই টেম্পারেচারে। সো এইটার সাকসেসটা আমরা অলরেডি পাচ্ছি। এবং কোথায় ছিলাম 6-7 লিটার দুধে, এখন আমরা চলে আসছি 20 লিটার প্লাস। আগামী বছর আমি এন্ড অফ নেক্সট ইয়ার, 1.5 বছর পরে আমি 25 প্লাস হব, 27-এ 30 প্লাস হবো এভারেজে। আমার ম্যাক্সিমাম গরু দেখা যাবে 40 লিটার, এখন দেয় 2-4টা গরু 40-45 লিটার, তখন ম্যাক্সিমাম গরু দেবে আমার 40-45 লিটার দুধ। এই যে এইটা যখন পড়াশোনা করলাম, টিমকে ডেভেলপ করতে করতে একটা সাহস পেয়ে গেছে। গত 1 বছর আগেও আমি তো জেনে গেছি পোলট্রির মতনই এই জেনেটিকটা আমাকে এভাবে সিলেক্টিভ ভাবে আমাকে আগাইতে হবে। এখন আমরা গরুতে ইনশাআল্লাহ খুব ভালো করছি। আমার এখানে 7-8 হাজার লিটার দুধ হচ্ছে। এখন আমার প্রসেস প্ল্যান চালু হয়েছে। 2 মাস যাবত মার্কেটে অলরেডি আমার দুধ, আগামী সপ্তাহে আমার ঘি যাবে মার্কেটে। সব রকমের দুধ নিয়ে আমার মার্কেটে আসছি। মৎস্যতেও আমরা 4টা ফিশ ফার্ম বন্ধ হয়ে গেছিলো, ওই 3টা ফার্ম আমরা নিলাম। নিয়ে ওইখান থেকে 2-3 বছর লাগলো এটাকে নিয়ে কীভাবে ডেভেলপ করবো। তো 3 বছর আগে আমরা বটম ক্লিনও করলাম, আইপিআরএস করলাম, ট্রেডিশনাল করলাম, করে কম্পারিজন করে 3 বছরের রিসার্চ করে দেখলাম যে আইপিআরএস ইজ বেস্ট, বিকজ তার ফিশের টেস্ট। আপনি বাজারে গেলে নদীর মাছ কিনবেন না পুকুরের মাছ কিনবেন, কথা বললে বলে নদীর মাছ দাম কত, এটার দাম যদি 5,000 টাকা হয় এই মাছ, সেম মাছটা হচ্ছে 8,000 টাকা। সো আমি দেখলাম যে আমাকে ওই মাছের কাজই করতে হবে। সো দুনিয়ায় খোঁজ খবর নিয়ে দেখলাম যে মাত্র কয়েকটা দেশে এই আইপিআরএস সিস্টেমে মাছ পালন করছে। আমেরিকার থেকে বুদ্ধি নিলাম, নিয়ে আমরা 3টা করলাম। গত বছর আমরা বুঝলাম যে এইটাই আমাদের এই। সো আমরা এই বছর আরও 8টা একটা ফার্মে, আর একটা 5টা করলাম। আগামী বছর 30টা করবো এই প্ল্যান করছি, বিকজ এই মাছের গ্রোথ, টেস্ট এবং ভাইবিলিটি এবং মাছ মানুষের কাছে, ভোক্তাদের কাছে অ্যাকসেপ্টেন্স, মাছের স্বাদ, অলরেডি 2 বছরের মতো আমি মার্কেটিং করছি। মাছের স্বাদই অন্যরকম, চাহিদাই বেড়ে যাবে যে আইপিআরএসের মাছ আমার দরকার। কারণ নদীতে সবসময় কারেন্টের এগেনস্টে মাছ। আমাদের টেকনোলজি হচ্ছে ওকে প্রচুর কারেন্ট দেওয়া, পাম্প করে পানি কারেন্ট দেওয়া, অক্সিজেন দেওয়া, ফ্রেশ পানি সবসময় ঢোকানো, রিসাইকেল ওয়াটার না, ফ্রেশ। সো আমি যেহেতু ওইরকম জায়গায় নিয়েছি যেখান থেকে সবসময় ফ্রেশ ওয়াটার ইনটেক করতে পারবো, ইনটেক করে সবসময় ফ্রেশ ওয়াটার দিচ্ছি,
যত স্পিডে মাছ যেই স্পিসিসের অনুযায়ী যেই স্পিড দেওয়া দরকার সেই স্পিড অনুযায়ী পানির প্রেশার দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, মাছের গ্রোথ ভালো হচ্ছে। ফিড ইনটেকটা এটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ওইখানে আমার কস্টিংয়ের ব্যাপার আসে, যে কত খাওয়াইলাম কত দিল, এই সব প্যারামিটার মিলে গেছে, এখন আমরা নেমে গেছি রাস্তায়। সো আমার এই ডেয়ারি এবং ফিশ আশা করি ইনশাল্লাহ পোলট্রির মতন যেই ডেভেলপমেন্টটা হয়েছে আমার এবং এই দেশের, এবং সবাই আমরা যেভাবে অ্যাডভান্টেজ নিয়েছি টেকনোলজির, এটা তো হয়ে যাবে। সবার আগে আমি বলবো জেনে নেওয়া, জানতেই হবে, জানার কোনো বিকল্প নেই। না জেনে কোনো ব্যবসা করে, কাউকে দেখে ব্যবসা করা উচিত না। আমার মনে আছে আমি যখন ওই প্রথম পোলট্রি ফার্ম করি, আমি রাত এক 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 কোম্পানির জিএম, উনি আবার নিজের ছোটো লেয়ার ফার্ম ছিল, ওনার বাসায় যেতাম রাত, উনি বলতো খাওয়ার পরে বসবো, রাত 10:30 11টায়। আমি কিন্তু নাইট গোয়িং মানুষ না, আমি সবসময় সন্ধ্যার আগে হার্ডলি পারছেন, আমি সকাল 4টায় আই ডোন্ট মাইন্ড, কিন্তু রাত 10টার পরে। তারপরে আমি যেতাম শিখতে, ওনার বাসায় না হলে 8 থেকে 10 বার গেছি, যে মুরগিকে উঠাবার আগে কী ফর্মুলেশন, খাবার কেমনে বিছাবো, উনি যোগ টোক দিয়ে লিখে দিবে এইভাবে, এইটা গ্রোয়িংয়ে এইটা, এই বয়সে এইটা, এই বয়সে। ওনার বাইরে 7-8 বার গিয়ে খালি এই মুরগির খাদ্যের রেসিপি নিয়েছি, ব্রুডিং টেম্পারেচার কত দিতে হবে, এই যে এটা করেছি, এটা শুধু যে করেছি পোলট্রি তা না, এখনও যে আমি ডেয়ারি ফার্ম করছি, এখনও যে ফিশ করছি, আমি যে কত জায়গায় গিয়ে গিয়ে শিখেছি এখনও। ঠিক আমার শু ফ্যাক্টরি বিজনেস দিয়েছি, সেটাও কিন্তু করি, কারণ আমি মনে করি জানতে হবে, কারণ আমার ইনভেস্টমেন্টটা রাইট হতে হবে। হ্যাঁ, ইনভেস্টমেন্টের অ্যাচিভমেন্ট প্রফিটেবিলিটি দেরি হতে পারে, আগে হতে পারে, সেটা আমার টিমের উপর ডিপেন্ড করে। কোনো সময় আমি মনে করব না যে আমি সব জানি, আমার টিমকে জানাইতে হবে। সবার কাজ হলো আমি জানবো, তাদেরকে নিয়ে এবং তাদেরকে জানাবো, তারা যদি জানতে পারে, তাদের উপরে যদি আমি ডিপেন্ডেন্সি নিতে পারি, ওই সাহসটা আমার করতেই হবে, এবং ওই রকম টিম তৈরি করবো যারা আমাকে ওই সাহস দেয়। সো আজকে আমাদের কোম্পানিতে প্রায় 12-13 হাজার লোক কাজ করে। সো প্রতিটা লোক আমাকে সাহায্য করছে বলে আসলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। কাজে আমি আমাদের টিমের উপরে সাংঘাতিকভাবে শ্রদ্ধাশীল, যে যখনই যাকে আমরা নিয়েছি আমি দেখেছি প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে, প্রত্যেকের শেখার ইন্টারেস্ট আছে, আর যার শেখার ইন্টারেস্ট আছে তাকে আমি কন্টিনিউ করেছি। আর ম্যাক্সিমাম লোকেরই শেখার ইন্টারেস্ট আছে, আর সবাই শিখছে বলেই আমার এবং তাদের মিলনটা হয়েছে, এবং শিখে আগিয়েছি। যে স্টার্টার হিসেবে আসতে চায়, যারা নতুন ব্যবসায় আসতে চায়, লাইফ স্টক বিজনেসটা তাকে প্রথমে মাথায় রাখতে হবে। লাইফ স্টক বিজনেসে আসতে হলে লাইফ স্টকের চিন্তা ভাবনা করে আসতে হবে, অ্যান্ড হি হ্যাভ টু লার্ন। ইফ হি লার্ন অ্যান্ড কনভিন্স, দেন হি ক্যান গো ফরওয়ার্ড। বাট জম করে ইনভেস্টমেন্ট করার চেয়ে এইটা করতে হবে।